আঞ্চলিক দম্ভে বলিয়ান ভারত হঠাৎ করে একপেশে হামলা চালালো পাকিস্তানের সীমান্তে। আর এই হামলাই যেন হতে যাচ্ছে ভারতের পতনের কারণ। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এমনিতেই খুব একটা সম্পর্ক ভালো নয় ভারতের। প্রশ্ন হলো, আশেপাশে এত শত্রুতা নিয়েও ভারত কেন বেছে নিল যুদ্ধের রাস্তা? দেশটি কি নিজের বিপদ নিজেই ডেকে আনলো? দেশটির পাশে দাঁড়ানোর মতো এখনো আদৌ কেউ আছে কি, নাকি নিজের কফিনেই পেরেক ঠুকছে মোদি সরকার? এর বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি কাজী অহনা। দক্ষিণ এশিয়ার আকাশে এখনো যুদ্ধের গন্ধ। ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের পেহেলগাম যেন আচমকাই পরিণত হলো যুদ্ধের মঞ্চে। 22 এপ্রিলের ভয়াবহ জঙ্গি হামলার পর কে বা কারা এই হামলার পেছনে ছিল তার প্রমাণ ছাড়াই এই হামলার নেপথ্যে পাকিস্তানকে সরাসরি দায়ী করেছে মোদি সরকার। শুধু তাই নয়, দুই পারমাণবিক শক্তিধর দেশের উত্তেজনা যখন তুঙ্গে, তার মধ্যে 7 মে প্রথম প্রহরে পাকিস্তানের 9টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর ফলে পাকিস্তানের অন্তত 8 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন। এর জবাবে পাকিস্তানও চুপ বসে নেই। পাকিস্তান সেনাবাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে 5টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। এছাড়াও সেনাবাহিনী দাবি করেছে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুড়িয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। মুহূর্তেই যেন উত্তপ্ত হয়ে উঠেছে উপমহাদেশের আবহাওয়া। একদিকে ভারতও দাবি করছে পাকিস্তানি সেনাবাহিনীর কোনো পরিকাঠামোয় আঘাত হানেননি তারা। লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাঝে জিও নিউজ, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ভারত ইতোমধ্যে সাদা পতাকা উত্তোলন করেছে। ভারতের এই হামলার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত পাকিস্তান এবং প্রতিশোধ নেয়ার সমস্ত অধিকার আছে দেশটি, এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়াও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের এই হামলাকে কাপুরুষতা বলে আখ্যা দিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের এই হামলার জবাবে পাকিস্তান তাদের সক্ষমতা কঠোরভাবে জানান দিয়েছে, যা ভারতের জন্য হতে পারে অশনি সংকেত। অন্যের ঘরে আগুন দিতে গেলে একদিন সে আগুনেই পুড়ে ছাই হয় নিজের ঘর। ভারতের অবস্থাও এখন তেমনই। হাজারো প্রশ্নের মধ্যে এখন যে প্রশ্নটি আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে তা হলো, ভারত কেন এমন সময় পাকিস্তানে হামলার সিদ্ধান্ত নিল যখন বৈশ্বিক মহলে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক খারাপ? একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির শক্তি বোঝা যায় তার সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু ভারতের চারপাশ যেন এখন উত্তপ্ত গ্রেনেড। সাম্প্রতিক সময়ে একের পর এক প্রতিবেশী দেশের সঙ্গে দ্বন্দ্বে জড়াচ্ছে ভারত। একের পর এক সীমান্ত জট, কূটনৈতিক সংঘাত আর প্রতিযোগিতার আগুনে পুড়ে ছারখার চারপাশ। বাংলাদেশ, চীন, পাকিস্তান, মায়ানমার, ভুটান, নেপাল কারো সঙ্গেই যেন এখন আর বন্ধুত্বের সম্পর্ক নেই ভারতের। তুরস্ক পরিণত হয়েছে এক নতুন সমালোচকে। ভারতের চারপাশে ছড়িয়ে থাকা প্রতিবেশী দেশগুলো প্রায় সবাই এখন দিল্লির সঙ্গে টানাপোড়েনে জড়িত। চীনের সঙ্গে লাদাখ সীমান্তের উত্তেজনা দীর্ঘমেয়াদ, আর পাকিস্তানের সঙ্গে তো শত্রুতা আরও পুরনো। এছাড়াও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে 7 সিস্টার্স, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে ভারতে তৈরি হয়েছে অবিশ্বাসের দেয়াল। এদিকে নেপাল তাদের মানচিত্রে ভারতের একটি অংশ দাবি করায় দুই দেশের মধ্যে আরও আগেই তৈরি হয়েছে কূটনৈতিক অস্বস্তি। মায়ানমারের সামরিক সরকারও চীনের দিকে ঝুঁকেছে। ভুটান ভারতের পৃষ্ঠপোষকতা কমিয়ে স্বাধীনতা খুঁজছে, আর তুরস্ক আন্তর্জাতিক মহলে ভারতের মুসলিম বিরোধী নীতির কঠোর সমালোচক। তাছাড়া ভারতের উগ্র ধর্মনীতির কারণে আফগানিস্তানের সঙ্গেও তাদের সম্পর্ক খুব একটা ভালো না। প্রশ্ন হচ্ছে, এই এক ঘরে ভারত কত দূর যেতে পারবে? ভারত কি শুধু নিজেকে সুপার পাওয়ার ভাবতে ভাবতে চারপাশের বাস্তবতা ভুলে গেছে? প্রতিবেশীদের সঙ্গের এই তিক্ততা কি ভারতকে আরো বড় ভূরাজনৈতিক ফাঁদে ফেলছে? বিশ্লেষকরা বলছেন, ভারতের এই নিঃসঙ্গতা শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও গভীর সংকটের ইঙ্গিত বহন করছে। এমন এক প্রেক্ষাপটে পাকিস্তানে হঠাৎ করে ভারতের এই হামলা চালানো মানে কেবলই যুদ্ধ নয়, এটি একটি ভূরাজনৈতিক আত্মঘাত। পৃথিবীর ইতিহাস বলে যে রাষ্ট্র যুদ্ধ শুরু করে আন্তর্জাতিকভাবে দায় তার কাঁধেই পড়ে।
ভারত কি সেই কৌশলী ফাঁদে পা দিল? জাতিসংঘ সহ ভারতের এই হামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক মঞ্চের প্রতিক্রিয়া কি? এই হামলা কি আন্তর্জাতিক আইনে আগ্রাসন হিসেবে চিহ্নিত হবে? যুদ্ধের যে আগুনে ঘি ঢালছে মোদি সরকার, সেই আগুনে পুড়বে কারা? আর ভারতের অর্থনীতি কি যুদ্ধের খরচের ভার বহন করতে পারবে? জাতিসংঘের সংবিধান অনুযায়ী কোনো রাষ্ট্র যদি প্রথমে হামলা চালায় তাহলে তাকে আগ্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়। ইতোমধ্যে পাকিস্তানে ভারতের হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানান, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ জানিয়েছেন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন। এছাড়াও এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন। শান্তির দূত সাজতে চাইলেও ভারত পাকিস্তান ইস্যুতেও ট্রাম্পের মন্তব্য বেশ দায়সারা। তবে ভারতের হামলাকে লজ্জাজনক আখ্যায়িত করার কারণে এই দ্বন্দ্বে ভারতকেই ভিলেন হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন, এমনটাই মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা। এদিকে তুরস্ক পাকিস্তানের প্রতি সংহতি জানিয়ে ভারতের এই হামলাকে অপ্রস্তুত আগ্রাসন হিসেবেই আখ্যা দিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ফোন করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ভারতের এই হামলাকে অপ্রস্তুত আগ্রাসন বলে অভিহিত করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী তুরস্ক এ সময় পাকিস্তানের প্রতি সংহতি জানায় এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে। এছাড়াও দুই দেশ পরবর্তী পরিস্থিতি নিয়ে ঘনিষ্ঠ সমন্বয়ে থাকার সিদ্ধান্ত নেয়। এছাড়াও ভারতের হামলার পর দুঃখ প্রকাশ করেছে ভারত পাকিস্তানের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশকে সংযম প্রদর্শন এবং শান্তি ও স্থিতিশীলতাকে প্রথমে রাখার আহ্বান জানিয়েছে। তবে দুই দেশের প্রতিবেশী হলেও চীন পাকিস্তানের অন্যতম এক কৌশলগত সহযোগী। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্কের গবেষণা অনুযায়ী পাকিস্তানের অস্ত্র আমদানির ৮১% আসে চীন থেকে। এই শক্ত সামরিক বন্ধুত্ব একাধারে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিয়েছে এবং ভারতের আধিপত্যের স্বপ্নকে দিয়েছে ধাক্কা। জাতিসংঘ, ওআইসি, এমনকি ইউরোপীয় ইউনিয়নও উদ্বেগ প্রকাশ করেছে ভারতের ভূমিকা নিয়ে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই পরাশক্তি যুদ্ধ বন্ধে আহ্বান জানিয়েছে। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু তা টেনে নিয়ে যাওয়াটাই আসল চ্যালেঞ্জ। একটি যুদ্ধ মানেই ব্যয়, রক্তপাত এবং অনিশ্চয়তা। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং সামরিক জটিলতা সব মিলিয়ে এখন এক অদৃশ্য দুঃস্বপ্নের দিকে এগোচ্ছে দেশটি। ভারতের প্রতিরক্ষা বাজেট বিশাল, কিন্তু যুদ্ধের প্রস্তুতি কি সেই অর্থে আসলেই আছে? সম্প্রতি ভারতের রিজার্ভ কমেছে, রুপির মানও দুর্বল, বেকারত্ব চরমে। ২০২৫ সালের বাজেটে প্রতিরক্ষা ব্যয় বাড়ানো হলেও তা কি যথেষ্ট? যুদ্ধ মানেই ট্রিলিয়ন ডলারের খরচ, হাজার হাজার সৈন্য, একের পর এক অস্ত্র ভাণ্ডারের ব্যবহার। অথচ ভারতের ফাইটার জেটের অনেকগুলো এখনো পুরনো মডেলের। গোলাবারুদের মজুত যতটা থাকা উচিত তা নেই, স্বীকার করেছে ভারতীয় সেনার অভ্যন্তরীণ রিপোর্ট। রাফাল আসছে, কিন্তু তাও যথেষ্ট নয়। আরেকদিকে পাকিস্তানের অর্থনীতি দুর্বল হলেও তাদের কাছে আছে চীনের অলিখিত সমর্থন, তুরস্কের রাজনৈতিক সাপোর্ট আর সবচেয়ে বড় কথা পারমাণবিক অস্ত্র। এছাড়াও সম্প্রতি আবদালি উইপন সিস্টেম নামে পাকিস্তান সফলভাবে উৎক্ষেপণ করেছে ৪৫০ কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এমনকি জমজমাট সামরিক মহড়ায় ব্যস্ত পাকিস্তান সেনাবাহিনী। সম্প্রতি পাঞ্জাব প্রদেশের ঝিলামে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের নেতৃত্বে এক বিশাল মহড়ায় অংশ নেয় পাকিস্তানের স্থল ও বিমান বাহিনী। সাজোয়াজান, ট্যাঙ্ক, কামান, ড্রোন সবকিছু একত্র করে পাকিস্তান যেন এক পায়ে প্রস্তুত ভারতকে শক্তভাবে মোকাবিলা করার জন্য। এই মুহূর্তে উপমহাদেশ দাঁড়িয়ে আছে এক টালমাটাল যুদ্ধ সমীকরণের মাঝপথে। ভারতের এই যুদ্ধজেত যদি সাময়িক উত্তেজনা থেকে হয়ে থাকে, তবে এর ফলাফল হতে পারে দীর্ঘমেয়াদী বিপর্যয়। আর এটা যদি কেবল মোদি সরকারের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকার কৌশল হয়, তবে তা কেবল প্রতিবেশীদেরই নয়, উস্কে দিতে পারে গোটা আন্তর্জাতিক কাঠামোকেই। তবে বন্ধুহীন কোনো রাষ্ট্র শুধুমাত্র অস্ত্র দিয়ে যুদ্ধে জিততে পারে না, দরকার কূটনৈতিক ছাতাও। এটাই হয়তো ভুলে গেছে মোদি সরকার।